আহাদের কথার আজকের নিবেদন দুঃখের শেষ। কলমে রীতা ব্যানার্জি। গল্প পাঠে আমি কাকলি। সহযোগিতায় নীল। নির্দেশনায় অনির্বাণ। সে শিউলি। অন্য একটা সুন্দর নাম তার ছিল, জন্মসূত্রে পাওয়া। কিন্তু পেটের দায়ে বনগাঁ থেকে যখন কলকাতার হাড়কাটা গলির পথে সে রওনা হয়, তখন নামটা তার গ্রামের ভিটেতে রেখে আসে। প্রশ্ন জাগছে, তো কেন রওনা হওয়া? সরল উত্তর, সংসারের খিদে মেটাতে। পড়াশোনাতে চলনসই ছিল মেয়েটি, কিন্তু মাধ্যমিক পরীক্ষা শেষ হয়, আর সাথে সাথেই প্রায় শেষ হয় তার বাবার চাকরি জীবন। কারখানা বন্ধ হয়ে যায়। বাড়িতে মা, বাবা, ভাই, বোন আর সে নিজে। 5টা মুখ চালাতে গিয়ে প্রথম সে মুদিখানার মালিককে শরীর দিয়ে চাল ডালের জোগাড় করে। তারপর নিজেই সিদ্ধান্ত নেয় সে কলকাতা যাবে অর্থ রোজগার করতে। ছোটবেলায় একটু আধটু নাচ শিখেছিল, গ্রামের ফাংশনে নাচ করত। আর দেখতে শুনতেও মন্দ নয়, শরীরী বাঁধন চোখে পড়ার মতো। তাই শিয়ালদা নেমে স্ব-ইচ্ছায় হাড়কাটা গলিতে জায়গা পেতে খুব একটা অসুবিধা হয়নি। তার কাজ ছিল প্রথমে নাচ দেখানো। সেটা একটু তালিমেই সে আয়ত্ত করেছিল। তারপর যারা নাচ দেখতে আসতেন, তাদেরই কেউ দাম দিয়ে কিনে নিত তার সুডোল শরীর। রোজগারও ভালোই ছিল। না, বাড়িতে সে কিছুই লোকায়নি, সবাই সব জানে, মেনেও নিয়েছে। দুবেলা অন্ন জুটছে, ছোট ছেলে মেয়ে দুটো পড়াশোনা শিখছে। এগুলো পেতে একটা মেয়ের জীবন বলি না হয় হলোই। এ যুক্তি মায়ের কাছে যথেষ্ট। শুধু রোজ বেরোনোর সময় যখন সে বাবাকে গিয়ে বলে, বাবা আসি, তখন তিনি রোজ বলেন, আজ যেন তুই ট্রেনে কাটা পড়িস। বনগাঁর শেষ ট্রেন ধরে বাড়ি ফিরে দেখে বাবা অত রাতেও তার জন্যে দাঁড়িয়ে আছে। সে বাবাকে বলে, বাবা ঘরে চলো, আজও ফিরে এলাম বলে হাসতে হাসতে বাবাকে নিয়ে ঘরে ঢোকে। বাবার চোখ কখনো শত্রুতা করলে সে জল মুছিয়ে স্নান করতে যায়। তারপর বাপ মেয়ে একসাথে বসে রাতের খাবার খায়। বাড়ির সবার তখন মধ্যরাত। এমনই চলছিল জীবন। ছোট ভাইটা মাঝে মাঝেই বলতো, জানিস দিদি, আমি পড়াশোনা করে চাকরি পেলে তোকে আর এই কাজ করতে দেব না। কিন্তু বোন ভাবতো অন্য কথা। তার চোখে সুন্দর একটা সংসারের স্বপ্নের কাজল পড়েছে সে। শুধু চিন্তা হয়, দিদি তো একটু বেশি সত্যবাদী, যদি সব বলে দেয়। এমনই চলছিল সব। হঠাৎ শিউলি লক্ষ্য করে নতুন এক বাবু তার নাচ দেখতে আসেন। মন্ত্রমুগ্ধর মতো তার নাচ দেখেন। নাচ শেষ হলে টাকা মিটিয়ে চলে যান। শিউলি অবাক হয়। কোনোদিনও তিনি তার শরীর চায়নি, চেষ্টা করেনি তাকে কেনবার। সেদিন শীতের সন্ধে। শিউলির শরীরটা খারাপ, একটু জ্বর, তবু সে নাচ দেখায়। কিন্তু যখন এক বাবু তার শরীর কিনতে চায়, আজ সে বেঁকে বসে। কারণ আজ সে পারছে না। শরীর বড় শত্রুতা করছে, জ্বরটাও বেড়েছে মনে হচ্ছে। এদিকে বাবুটিও নাছোড় বান্ধা, টাকার অঙ্ক বাড়িয়ে তাকে লোভ দেখাচ্ছে। আর ঠিক সেই সময় নতুন বাবুটি হঠাৎ 10,000 টাকার বান্ডিল দিয়ে বলে, আজ শিউলি আমার।
এবারে শিউলি কিছু বলতে পারে না। টাকার অঙ্কটা অনেক, তাই বাধ্য হয়ে রাজি হয়। শিউলি তাকে ঘরে নিয়ে যায়। তারপর ক্লান্ত দেহে শুয়ে পড়ে বলে, না বাবু, তাড়াতাড়ি সারো, আমার শরীর দিচ্ছে না। বাবুটি তার মাথায় হাত দিয়ে বলে, তোমার তো জ্বর। বাবু বেরিয়ে যায়। খানিক বাদে ফেরে ডাক্তার নিয়ে। ডাক্তার দেখে, ওষুধ দেয়, জলপট্টি দিতে বলে। বাবু আবার গিয়ে ওষুধ নিয়ে আসে, জ্বরের ওষুধ দেয়। শিউলি তখন জ্বরে বেহুশ। সারা রাত জলপট্টি দেবার পরে ভোরের দিকে শিউলির জ্বর কমে, হুঁশ ফেরে। দেখে সারা রাত নতুন বাবু তার সেবা করেছে। কৃতজ্ঞ চোখে তাকায় শিউলি, কিন্তু তা মুহূর্তের জন্যে। তার বাবার কথা মনে পড়ে। মানুষটা নিশ্চয়ই গেটের সামনে না খেয়ে তার প্রতীক্ষা করছে। ঝপ করে উঠে বসে, কিন্তু মাথা ঘুরে যায়। নতুন বাবু তাকে শুইয়ে দিতে গেলে সে সব বলে। সে এও বলে যে তাকে বাড়ি যেতেই হবে। নতুন বাবু কিছু বলে না, এবার তাকে ছেড়ে দেয়। তড়িঘড়ি বেরোনোর সময় দেখে নতুন বাবু তার মাসির সাথে কিছু কথা বলছে, কিন্তু শিউলির তাতে উৎসাহ নেই। সে শুধু চেঁচিয়ে মাসিকে জানিয়ে দেয় আজ আর সে আসবে না। মুখরা মাসি আজ কিন্তু কিছুই বলে না। বেরোনোর সময় ওষুধগুলো সে সাথে নেয়। এরপর ট্রেন পেরিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরে যা ভেবেছিল তাই সে দেখতে পায়। বাবা দাঁড়িয়ে আছে, ভাই বোন স্কুলে গেছে, মা তার কাজ করছে, শুধু বাবা ঠায় দাঁড়িয়ে আছে। তাকে দেখে চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠলেও মুখে বলে, মরিসনি মুখপুরি মেয়ে, আর কত জ্বলবি। শিউলি হেসে বাবাকে ঘরে নিয়ে যায়। মাকে বলে দুটো রুটি করে খেতে দিতে। অসন্তুষ্ট হলেও মা রুটি করতে বসে, কারণ তার পয়সায় সংসার চলে। ওই সময়টুকুতে বাবাকে সে সব বলে, তার জ্বর, নতুন বাবুর সেবা, সব। শিউলির শরীর আস্তে আস্তে ভালো হয়ে ওঠে। এই কদিন নতুন বাবু ছাড়া তার ঘরে আর কেউ আসেনি। তার মতো মেয়ের প্রতি নতুন বাবুর স্নেহ তাকে অবাক করে। এর মধ্যে একদিনও নতুন বাবু তাকে ভোগ করেনি। সেদিন শিউলি পাড়ায় ঢুকতে ঢুকতে কিছু অন্য ধরনের কথা শুনতে পায়। তার নির্দিষ্ট জায়গায় আসলে মাসি তাকে অনেক আদর দিয়ে পেছন দরজা দিয়ে তাকে ঘরে নিয়ে যায় এবং ভালো করে সাজতে বলে। শিউলি অবাক হয়। যে মাসি মাগি ছাড়া সম্বোধন করে না, তার এহেন স্নেহ তাকে অবাক করে। অবাক হবার আরও কিছু বাকি ছিল শিউলির। তৈরি হয়ে নাচ ঘরে ঢুকে সে দেখে আজ মাসিও সেজেগুজে বসে আছে, আর আছে শুধু নতুন বাবু। মাসি বলে নতুন বাবু নাকি তাকে 1,00,000 টাকায় কিনে নিয়েছে। এখন থেকে সে শুধু নতুন বাবুর। এটুকু বলে মাসি চলে যায়। এবারে শিউলি বোঝে মাসির আদরের কারণ। মাত্র 1,00,000 টাকায় মাসি তার জীবনটা নতুন বাবুকে বিক্রি করে দিয়েছে। প্রথমটা আহত হলেও মুহূর্তে সে সামলে নেয় নিজেকে। ভাবে এই ভালো হলো, রোজ নতুন খদ্দেরের থেকে একজনের কাছে বাঁধা থাকা ভালো। সেদিন নাচ শেষে নতুনবাবু ঘরে না এসে বেরিয়ে যায়। কিছু সময় বাদে ফিরে আসে হাতে বাজার নিয়ে। শিউলিকে রান্না করতে বলে। শিউলি প্রথমে তার প্রফেশনাল হাসি হেসে বলে, নতুনবাবু কি ঘর সংসার পাতবে আমায় নিয়ে? নতুনবাবুর উত্তর,
সে রাজি থাকলে পারতে রাজি। শিউলি চুপ করে থাকে, কারণ এ পথে আসার আগে সে মানসিক প্রস্তুতি নিয়েই এ পথে নেমেছিল। সে জানে তাদের ঘর সংসারের স্বপ্ন দেখতে নেই, তাই এ ভাবনাকে সে মনের কোণায়ও ঠাঁই দেয় না। এরপর সে বাজার নিয়ে মাসির কাছে যায়। রান্না খুব একটা পারে না শিউলি, শেখার সময় হয়নি। তার আগেই তো এ পথে, অতএব মাসির শরণাপন্ন হওয়া ছাড়া উপায় নেই। মাসি রাঁধতে রাঁধতে শিউলিকে বলে এবার একটু রান্না শিখতে। মাসির অভিজ্ঞতা অনেক। শিউলির 2 বছরের অভিজ্ঞতাও বলছে এবারে জীবন অন্য পথে চলবে। কিন্তু তা ভালো কি মন্দ? শিউলি নিজের মনের বাঁধন আরও শক্ত করে। একদম নতুন ধারায় নতুনভাবে শুরু হয় শিউলির জীবন। কখনো নতুন বাবুর রান্না করার বায়না, তো কখনো বাইরে থেকে দামি খাবার এনে একসাথে খাবার বায়না, অথবা শিউলির জীবনের গল্প শোনার বায়না, বা শুধুই বাঙালি বধূর মতো শিউলিকে সাজিয়ে তার দিকে চেয়ে থাকা। এসব শিউলির খুব একটা ভালো লাগে না। শিউলির জীবন দর্শন ফেলো করি মাখো তেল। যদিও ওই তেল অর্থাৎ টাকা তার হাতে এখন প্রচুর আসে। শিউলির দরকারও এখন বেশি। ভাই বোন দুটো বড় হচ্ছে, ওদের এখন অনেক চাহিদা, যা শিউলি নতুন বাবুর কল্যাণে পূরণ করতে পারে। কিন্তু এই দম দেয়া পুতুলের জীবন তার অসহ্য লাগে। তার নিজস্বতা সে যেন হারিয়ে ফেলছে। আস্তে আস্তে নতুন বাবুর এই পুতুল খেলায় অভ্যস্ত হয়ে ওঠে শিউলি। নতুন বাবুর নিত্য নতুন উপহার আনে তার জন্যে, কখনো গয়না, কখনো দামি শাড়ি। শিউলি সব যত্ন করে রাখে। শিউলি এখন মাসির কাছে অনেক রান্নাও শিখেছে। নতুন বাবুকে এসব ব্যাপারে এখন ঠকাতে ভালো লাগে না। তাই এখন শিউলি রোজই নতুন বাবুর জন্য রেঁধে বেড়ে রাখে। নতুন বাবুর কেউ নেই, নামকরা বিজনেসম্যান, ভালোবেসেছিল একজনকে, কিন্তু সে আরও অর্থবান একজনকে বিয়ে করে বিদেশ চলে গেছে। মানুষটা দুঃখী, কিন্তু শিউলির কাছে কি চায়? এ প্রশ্ন শিউলিকে তাড়া করে নিয়ে বেড়ায়, কিন্তু উত্তর পায় না। এখন সে বাড়ি ফেরেও একটু তাড়াতাড়ি, কারণ এখন আর শিয়ালদা হেঁটে যেতে হয় না। নতুনবাবু গাড়ি করে পৌঁছে দেয়, তাই আগের ট্রেনটা ধরতে পারে। এমনিভাবেই বছর 5 কেটে যায়। এর মধ্যেই ভাই বোন দুটো পড়াশোনা শেষ করে। এখন আর ভাই বলে না যে চাকরি পেলে দিদিকে দেখবে, বরং দিদিকে একটু আড়ালেই রাখে তার বন্ধু মহলে। শিউলি সব বোঝে আর মনে মনে হাসে, আর ভাবে বেশ্যাবৃত্তির টাকা নিতে এদের কারোর আপত্তি নেই, কিন্তু বেশ্যা দিদির পরিচয় দিতে আপত্তি। এর মধ্যে একদিন শিউলি বাড়ি ফিরে দেখে বাড়িতে মা খুব চিৎকার করছে বোনটার ওপর। অনেক কষ্টে সবাইকে থামিয়ে যেটা বুঝল সেটা হলো বোন প্রেম করছে। ও বিয়ে করতে চায়, সংসার করতে চায়, কিন্তু বিয়ে দেবার টাকা কোথায় পাবে তার মা? তাই এই গ্রাম কাঁপানো চিৎকার। সব শুনে শিউলি বোনের দিকে তাকায়। অনেক দিন ভালোভাবে তার বোনকে দেখেনি, আজ দেখল। বড় হয়েছে, দেখতেও বেশ সুন্দর। তার ওপর শরীরী গড়নটা যেন চোখে পড়ে। চোখে স্বপ্নের কাজল দেখতে পায় শিউলি। সে বোনকে সব জিজ্ঞেস করে মোটামুটি যা বোঝে, বোন খুব ভুল করেনি। সরকারি চাকুরে ছেলে, তার কাছে বুদ্ধি করে দিদির অস্তিত্বটাই চেপে গেছে। ছেলের বাড়িতেও গেছিল,
ছেলের মা বাবার পছন্দ হয়েছে, তারা কথা বলতে আসতে চান। শিউলি বলে দেয় কথা এগোতে, টাকা সে দেবে। এই কথা শুনে শিউলির বাবা আবার শিউলির মরণ কামনা করে ঘরে চলে যায়। যাই হোক, বিয়ের কথা এগোতে থাকে। যেদিন ওরা দেখতে আসবে সেদিন ওর বোন ওকে স্পষ্ট বলে দেয় সে যেন ও ঘরে না যায়, কারণ ওরা জানে না তার এক বেশ্যা দিদি আছে। কথাটা শুনে বোনের গালে সপাটে একটা থাপ্পড় মেরে শিউলি বেরিয়ে যায়। কিন্তু টাকার জোগাড় করতে হবে। নতুন বাবুর কাছে কখনো সে কিছু চায়নি, না চাইতেই তো মানুষটা অনেক দেয়। কিন্তু আজ তো বলতেই হবে। কিভাবে বলবে সে ভেবে পায় না। এদিকে নতুন বাবু শিউলির চিন্তার কিছুটা বুঝতে পারে, কারণ শিউলিও এখন সব কথাই নতুন বাবুকে বলে। একটা সময় শিউলি আর পারে না, নতুন বাবুকে বলে ফেলে তার বোনের বিয়ের জন্য কিছু টাকা চাই। আর নতুন বাবুর দেওয়া শাড়ি গয়নাগুলো সে বোনকে দিয়ে দেবে। নতুন বাবু হেসে বলে শিউলিকে যা দিয়েছে তা তো শিউলির, বলে পকেট থেকে টাকা বের করে বলে এখানে 1.5 লাখ টাকা আছে তার বোনের বিয়ের জন্য। নতুন বাবু আরও বলে শিউলির ভাইয়েরা একটা চাকরির ব্যবস্থাও তিনি করে রেখেছেন। আজ যেন নতুন বাবু কল্পতরু। এবারে শিউলি 2 হাতে মুখ ঢেকে কেঁদে ফেলে। নতুন বাবু তাকে কাঁদতে দেয়, একটুও চেষ্টা করে না থামানোর। একসময় শিউলি নিজেই থামে, উঠে যত্ন করে নতুন বাবুকে খেতে দেয়। এদিকে বিয়ের দিন এসে পড়ে। শিউলি আগে থেকেই মাসিকে বলে রেখেছিল 3 দিন সে আসবে না। মাসি শুনে শুধু হেসেছিল। কেন তা শিউলি আজ বুঝল। বিয়ের দিন সকালেও মা তাকে লুচি তরকারি মিষ্টি দিয়ে বলে আজ এই খেয়ে বেরোতে। শিউলি জানায় আজ তো সে বেরোবে না বলে এসেছে। মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মা চিৎকার করে বলে ওঠে এটা অসম্ভব। মায়ের চিৎকার শুনে ভাই বোন ছুটে আসে। সব শুনে বোন পরিষ্কার বলে দেয় এই বিয়েতে একটা বেশ্যার উপস্থিতি সে চায় না। তার জীবনে কোনো কালো ছায়া পড়ুক সে চায় না। ভাই অবশ্য ধমকে বোনকে থামায় এবং অতি ভদ্রভাবে সেও দিদিকে একই কথা বলে। বাবা এসে দাঁড়িয়েছিল দরজায়। তিনি শুধু বলেন এর পরেও বেঁচে থাকবি? তোর কি বিষও জোটে না? শিউলি স্থবিরের মতো খানিক বসে থেকে উঠে বাবাকে প্রণাম করে বলে ধরে নাও আজ তোমার কাছে আমি মরে গেলাম, তবে জীবন থেকে পালাবো না, কিন্তু এখানে আর নয়, আর আসবো না এই বাড়িতে বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। সোজা স্টেশন, তারপর তার আস্তানা। সেখানে এসে হেসে রঙ্গ করে মাসিকে বলে এলাম গো আজও, তোমাদের এখানে না এলে খাওয়া হজম হয় না। মাসি তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে যা তোকে মানায় না তা করার চেষ্টা করিস না শিউলি, ঘরে যা। শিউলি ঘরে এসে নতুন বাবুকে দেখে চমকে ওঠে, ঝাঁঝিয়ে উঠে বলে মজা দেখতে এসেছো? আর পরক্ষণেই সেই নতুন বাবুকে জড়িয়ে ধরে কেঁদে উঠে বলতে থাকে আজ আমার কিছু নেই গো নতুন বাবু, মা বাপ ভাই বোন সবাই আমায় বিসর্জন দিয়েছে। নতুন বাবু কিছুই বলে না, শিউলি কেঁদে চলে। একসময় শিউলির কান্না থামে। মাসি রান্না করে রেখেছে। সে নতুন বাবুকে খেতে দেবে বলে ওঠে। ঠিক তখনই নতুন বাবু তাকে থামায়, বলে
আজ খেতে নেই। সে এও বলে আজ সে শিউলিকে কিছু দিতে চায়। শিউলি নিলে নতুনবাবু কৃতজ্ঞ থাকবে। শিউলির চোখে প্রশ্ন। নতুনবাবু পকেট থেকে আজ একটা সিঁদুর কৌটো বের করে বলে, শিউলি পরবে তার হাত থেকে সিঁদুর? আজ তো বিয়ের দিন। খানিকের জন্য শিউলি থমকে যায়। তারপর ভাবে, যা আছে কপালে তাই হোক। নতুনবাবুকে কোনো উত্তর না দিয়ে সে মাসিকে ডাকে। মাসির হাতে টাকা দিয়ে ফুলের মালা, শাঁখা, পলা, নোয়া আনতে বলে। ঘরে এসে নতুনবাবুর দেওয়া বেনারসি গয়না বার করে। আজ প্রথম সে সাজে, কনের সাজে সাজিয়ে তোলে নিজেকে। মাসি সব নিয়ে তার ঘরে আসে, তাকে লোহা, শাঁখা, পলা পরিয়ে দেয়। কপালে চন্দনের কলকা এঁকে তাকে নিয়ে যায় নতুনবাবুর কাছে। শুভদৃষ্টি, মালা বদল, সিঁদুর দান হয়। কোথায় যেন কেউ বলে ওঠে, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। শঙ্খ বাজে না, উলু দেয় না কেউ, সম্প্রদানও হয় না, কিন্তু মন দেওয়া নেওয়া দিয়ে একটি অদ্ভুত বিয়ে হয়ে যায়। শুধু মাসি নতুনবাবুকে বলে, বিয়ে যখন করলে বাবু, এখানে ওকে আর রেখো না। কোনো দিনই ওকে এখানে মানায়নি, শ্বশুরবাড়ি তুলেই ফুলসজ্জা করো। নতুনবাবু শিউলির দিকে তাকায়। কি অপরূপ রূপ! সে মুগ্ধ হয়ে যায়। তারপরেই একটা ফোন করে। 5 মিনিটের মধ্যে ফুল সাজানো গাড়ি হাজির হয়। সেই গাড়িতে শিউলি রওনা দেয় আর এক নতুন জীবনে। এরপর কি তা তার অজানা। মাসি আসে শিউলিকে গাড়িতে তুলে দিতে। শিউলি মাসিকে প্রণাম করে গাড়িতে ওঠে। সবার চোখের সামনে দিয়ে শিউলি পাড়ি দেয় এক অন্য জীবনে। গাড়ি এসে থামল নিউ টাউনে এক বিরাট অ্যাপার্টমেন্টের সামনে। পুরো অ্যাপার্টমেন্টটা ফুল দিয়ে সাজানো। গাড়ি থেকে শিউলি দেখতে পেল বয়স্ক একজন মহিলা লাল পাড় সাদা শাড়ি পরে বরণডালা নিয়ে এগিয়ে আসছে। শিউলি মিথ্যে পছন্দ করে না। সে তীক্ষ্ণ চোখে নতুনবাবুর দিকে তাকালো। নতুনবাবু হেসে বললে, এখানে তোমার পরিচয় হাড়কাটা গলিতে থাকা আমার বান্ধবী, যে আজ বউ হয়ে এখানে পা রাখতে চলেছে, মিসেস শিউলি রায়, মিস্টার অরুণ রায়ের স্ত্রী। মনে থাকবে তো? নতুনবাবু নয়, অরুণ। আসলে আমার গাড়ির ড্রাইভারদের একটু আলোচনা করা স্বভাব। আর ও তো তোমাকে ওখান থেকেই নিয়ে এলো, তাই আর লুকোচুরি করিনি। আর এখানে যাদের দেখছো সবাই এই অ্যাপার্টমেন্টের বাসিন্দা। এরা সবাই বাঙালিও নন, একটু মানিয়ে নিও। এই বলতে বলতেই গাড়ির দরজা খুলে গেল। গাড়ি থেকেই দুধে আলতার পাত্রে পা দিয়ে নামল শিউলি। চোখে তার আনন্দশ্রু। বরণ হলো, দৌড় ধরা, টাকা চাওয়া, নাচ গান, সব কিছুর মধ্যে দিয়ে শিউলি প্রবেশ করল অরুণ রায়ের বিশাল ফ্ল্যাটে। তাদের বাড়িটাও এত বড় নয়। শিউলি ভাবে, এত সুখ কি তার সইবে? সে রাতটা তাদের একসাথে থাকতে দেয়া হলো না। পরের দিন সকাল থেকে বৌভাতের সমস্ত নিয়ম পালন করে রাতে ফুলের সাজে সাজিয়ে তাকে সবাই পৌঁছে দিয়ে গেল তার ফুলসজ্জার ঘরে। শিউলি চোখ মেলে দেখল, কি বিশাল খাট, কি অসম্ভব সুন্দরভাবে ফুলে ফুলে সাজানো। আজ বোধহয় অরুণবাবু সমস্ত রকমের ফুলে এ ঘর আর খাট সাজানোর ব্যবস্থা করেছেন। এটুকু সময়ে শিউলি এটাও বুঝেছে যে অরুণবাবু এদের সকলের কত প্রিয়
কত স্নেহের। একটা সময় অরুণবাবু ঘরে ঢুকল। প্রথমে মুদি কাকু, আর পরে হাড় কাটা গলিতে অনেক পুরুষের শয্যাসঙ্গিনী শিউলির আজ কিন্তু বুক কেঁপে উঠল। লজ্জায় অবনত হলো চোখ। পরম স্নেহের সঙ্গে অরুণ রায় তাকে কাছে টেনে নিল। মুহূর্তে আকাশ, নদী, পাহাড়, অরণ্য একত্রিত হয়ে গেল। একত্রিত হলো দুটো মন। ভুলে গেল শিউলি তার অতীত। অরুণবাবুর কাছে সে নিজের সমস্ত সত্তাকে উজাড় করে দিল। শুরু হলো তার নতুন পথ চলা, নতুন কথা বলা। এমনিভাবে বছর দুয়ের মাথায় জন্ম নিল রায় দম্পতির কন্যা নীলাশা। মা বাবার আদরে নীলু, নামটা অরুণবাবুর দেওয়া। বাবা মায়ের স্নেহে নীলাশা বড় হতে লাগল। নীলাশা পড়াশুনো, খেলা সবেতেই এগিয়ে। দিন যেতে থাকে, নীলাশা বড় হতে থাকে। প্রতি বছর এই অ্যাপার্টমেন্টে ধুমধাম করে দুটো অনুষ্ঠান পালন হয়। এক রায় দম্পতির অ্যানিভার্সারি, আর 2 নীলাশার জন্মদিন। দেখতে দেখতে নীলাশা 20 পেরিয়ে 21-এ পড়তে চলল। এর মধ্যে অরুণবাবুর ব্যবসা বেড়েছে। যতদিন যাচ্ছে পত্নী প্রেমও যেন সুদে আসলে বাড়ছে। শিউলির ইচ্ছে রাখতে কলকাতার বুকে একটা বৃদ্ধাশ্রম, একটা অনাথ আশ্রম আর একটা পশু চিকিৎসালয় তৈরি করেছেন তিনি। সব বেশ ঠিকঠাক চলছিল। সেদিন অ্যাপার্টমেন্টে মিটিং ছিল। সামনে নীলাশা 21-এ পড়বে, তাই নিয়েই মিটিং। কিন্তু শিউলি যেন একটু গম্ভীর। সবেতেই আছে, আবার নেইও। শিউলির এই রূপকে অরুণ রায় বড় ভয় পান। সেদিন রাতে বিছানায় শুয়ে শিউলি অরুণবাবুকে বলে এবারে সে নীলুকে সব জানাবে। আঁতকে ওঠে অরুণবাবু। তিনি জানেন শিউলি কি জানাতে চায়, তবু কাঁপা গলায় জানতে চান, কি জানাবে শিউলি নীলুকে? দৃঢ় গলায় শিউলি বলে, নীলুর মায়ের অতীত। ব্যাস, আর একটা কথাও বলে না শিউলি। এদিকে অরুণবাবুর মাথায় আকাশ ভেঙে পড়ে। তিনি বুঝতে পারেন না কি করবেন। শেষে অনেক ভেবে নীলাশাকে নিয়ে তিনি বিকেলে বেরিয়ে পড়েন। ফিরতে ফিরতে অনেক রাত হয়। দুজনেই খুব হইহুল্লোড় করে একগাদা খাবার নিয়ে বাড়ি ফেরে। 2 দিন পরে নীলাশার জন্মদিন। কাল শিউলি জানিয়ে দিয়েছে অরুণবাবুকে সেদিন সে কি করতে চলেছে। এতদিনে এই প্রথম সে নিজে ভয় পাচ্ছে এর পরিণতি সম্বন্ধে। অথচ অরুণবাবু এত নির্লিপ্ত। শিউলির কাছে ব্যাপারটা ঠিক লাগে না, কিন্তু সত্যি সে জানাবেই। তার জন্যে যত বড় মূল্য দিতে হোক সে দেবে। অবশেষে এলো সেই দিন, নীলাশার জন্মদিন। দুপুরবেলায় শিউলি নীলাশার ঘরে এসে বসল। নীলাশাকে সে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু ধৈর্য ধরে শোনো। কিন্তু কোথায় ধৈর্য? নীলাশা তখন বিকেলের পার্টিতে কি পড়বে তাই বাঁচতে ব্যস্ত। একটা সময় শিউলি ধমকে ওঠে, নীলু, আমি তোমায় কিছু বলতে চাই। নীলু? নীলু শিউলিকে অবাক করে বলে, জানি তো। শিউলি ধপ করে সামনের চেয়ারটায় বসে পড়ে প্রশ্ন করে, সে কি জানে? নীলাশা একবার মায়ের দিকে তাকিয়ে আবার ড্রেস খুঁজতে খুঁজতে বলে, আমার মা হাড় কাটা গলিতে কিছুদিন বাধ্য হয়ে সংসারের জন্যে ওখানকার প্রফেশনের সাথে যুক্ত ছিল। শিউলি প্রশ্ন করে না কে বলল, কারণ সে জানে কে বলেছে। শুধু প্রশ্ন করে, তোমার আমায় ঘেন্না হচ্ছে না? এবার নীলাশা
সোজা তাকিয়ে উত্তর দেয়, না, কারণ সে বাধ্য হয়ে এটা করেছে। তার কাছে সে মুহূর্তে আর কোনো অপশান ছিল না। কিন্তু আমিও একটা কাজ করেছি, আর আমিও সেটা আজই তোমায় বলবো, কারণ আমারও আর লুকোচুরি ভালো লাগছে না। বলেই সে বাবা বলে অরুণবাবুকে ডাকে। অরুণবাবু হাসতে হাসতে একটি মিষ্টি ছেলেকে ঘরে নিয়ে ঢোকে। বলে, এই তোমার হবু জামাই স্বপ্ন। এইটুকু বয়সে এত বড় বিজনেসম্যান, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চিন্তা করো না, ও আর ওর মা বাবা সব জেনেই নীলাশাকে ওদের পরিবারের বউ করতে চায়। স্বপ্ন শিউলিকে প্রণাম করে। শিউলির চোখ ভিজে ওঠে। সেদিন পার্টিতেই স্বপ্নের সাথে নীলাশার বিয়ের কথা অ্যানাউন্স করা হয়, স্বপ্নের বাবা মায়ের উপস্থিতিতেই। এরপর রাতে সব শেষ করে শিউলি যখন তার শোবার ঘরে ঢোকে, তখন দেখে সেখানে বাবা ও মেয়ে বসে। তারা নাকি তার জন্য অপেক্ষা করছে। কেন? নীলাশা বলে, আমার গিফটটা তো দিলে না মা। সত্যি বড় ভুল হয়ে গেছে। এত মানসিক চাপে মেয়েকে কিছু দেয়াই হয়নি এবারে। সে ডিউ রইল বলে পাশ কাটানোর চেষ্টা করতেই নীলাশা জেদ করে বলে সে আজকেই গিফট চায়, এবং সে যা চায় তা তার মায়ের কাছেই আছে। শুধু প্রমিস করতে হবে দেবে। মেয়েকে শিউলি সব দিতে পারে, সুতরাং প্রমিস করতে বাধা নেই। কিন্তু নীলাশা এ কি চাইল? নীলাশা গিফট হিসেবে তার মা যেন অতীত ভুলে যায় এই গিফট চাইল। শিউলি হঠাৎ জীবনে প্রথম চিৎকার করে কেঁদে উঠল, যেন জীবনের সেই প্রথম দিন থেকে যত কান্না তার জমা আছে সব চোখের জল হয়ে বেরিয়ে আসতে চাইছে। নীলাশা দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরল, আর দুজনকে বুকে জড়িয়ে ধরল অরুণ রায়। আজ শিউলির সমস্ত না বলা অভিমান চোখের জলের সাথে হয়তো ধুয়ে যাবে, কারণ আজ সে তার স্বামী এবং মেয়ের বুকের মাঝে নিজের জায়গা খুঁজে পেয়েছে। তাই ফল্গু ধারার মতো লুকিয়ে বয়ে চলা অভিমানী নদীটি আজ স্নেহ ভালোবাসার সমুদ্রে মিশছে। শুনলেন দুঃখের শেষ। গল্পটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল তাহাদের কথা। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমি, কাকলি। শুনতে থাকুন তাহাদের কথা।